আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পরের দিনের অনলাইন অফলাইন ক্লাসের পরের দিনের লেকচার থেকে কন্টিনিউ করব। অর্থাৎ আমরা শুক্রবারে যা যা পড়ছি তারপর থেকে আর কি আমরা কন্টিনিউ করব। অ্যান্ড 2 দিনের ক্লাসটা আমরা একটা ক্লাসের মানে একটা ভিডিওর মধ্যেই রাখবো, যাতে করে আর কি জিনিসটা সাজানো গোছানো থাকে, বারবার ভিডিওতে না যাইতে হয়। ওকে, আমি শেয়ার করতেছি স্ক্রিন। ওকে, আমরা সুইচিং টেকনিক পড়তেছিলাম। তো আজকে আমরা 2-3টা সুইচিং টেকনিক কথা বলবো। অফলাইন ক্লাসে আমরা আহ, কিছু সুইচিং টেকনিক দেখছিলাম, যেমন সার্কিট সুইচিং দেখছিলাম। ওখানে কয়েকটা টাইপ দেখছিলাম, কি কি সুইচ ইউজ করা হয় সেগুলো দেখছিলাম। তো ওইটার পর থেকে আর কি আমরা শুরু করব এখানে। আমাদের আজকে টপিক হচ্ছে মেসেজ সুইচিং আর হচ্ছে প্যাকেট সুইচিং। দুইটা যে সুইচিং টেকনিক বাকি ছিল, ওই দুইটা আজকে আমরা কভার করার চেষ্টা করব। সো মেসেজ সুইচিং এটা কি, কিভাবে কাজ করে? সো এখানে একটা চিত্র আছে, আমরা আগে চিত্র দেখে বোঝার চেষ্টা করি। সো এখানে একটা সোর্স আছে এবং একটা ডেস্টিনেশন আছে এবং চারটা ইন্টারমিডিয়ারি ডিভাইস আছে, ইন্টারমিডিয়ারি নোড আছে। সো ইন্টারমিডিয়ারি নোড হিসাবে এগুলা কি হতে পারে? এগুলা সুইচ হতে পারে, হাব হতে পারে, অথবা রাউটার হতে পারে। ওকে। সো আমরা জানি, আহ, যখন কোনো একটা বড় মেসেজ আমরা পাই, আমাদের কমিউনিকেশন সিস্টেম যখন কোনো একটা বড় মেসেজ পায়, এটাকে কি করে? ছোট ছোট পার্টে ভাগ করে। আমরা এটা পড়ছিলাম ক্লাসের মধ্যে। সো ছোট ছোট পার্ট গুলাকে চাঙ্ক বলা হয়, মেসেজের পার্ট, অথবা CHUNKS, চাঙ্কস বলা হয়, এগুলাকে মেসেজ চাঙ্কস বলা হয়। ধরেন এটা একটা মেসেজ এম, এবং এটাকে ছোট ছোট পার্ট, 5টা পার্টে ভাগ করা হয়েছে। তো তখন আমরা এই 5টা পার্টকে, ছোট ছোট পার্টগুলোকে বলবো হচ্ছে মেসেজ চাঙ্কস। এখন ধরলাম আমাদের কোনো একটা বড় মেসেজ আছে। আহ, ধরলাম এটা এম, ঠিক আছে। এখন এই মেসেজটাকে 2টা পার্টে ভাগ করা হয়েছে, একটা M1 আর একটা ধরলাম হচ্ছে আমরা M2। M1 অ্যান্ড M2। এখন এই দুইটা মেসেজটাকে যখন আমরা সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠাবো, এটা ওর রাউট রুট ঠিক করবে। দেন হচ্ছে মেসেজটা যাবে। সো প্রথমে এই যে এখানে M2 আর M1, মেসেজটা 2টা পার্টে ভাগ পড়ে আছে। সো মেসেজটা যাবে, মেসেজটা গিয়ে প্রথম যে ইন্টারমিডিয়ারি ডিভাইস আছে এখানে জমা হবে। সো প্রথমে কে আসবে? M1 আসবে। ওকে। এখন মেসেজ সুইচিং এর বৈশিষ্ট্য হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত মেসেজের সবগুলা পার্ট এসে এখানে জমা হচ্ছে, ততক্ষণ না পর্যন্ত মেসেজটা সামনের দিকে যাবে না। অর্থাৎ এখানে M2 না আসা অব্দি M1 সামনের দিকে ফরওয়ার্ড হবে না। সো এই টেকনিকটার নাম হচ্ছে স্টোর এন্ড ফরওয়ার্ড। স্টোর মানে কি? স্টোর মানে হচ্ছে মেসেজের যতগুলো পার্ট ছিল, অর্থাৎ 2টা পার্ট M1 এন্ড M2 ছিল, সেগুলো সবগুলো এসে এখানে জমা হবে, তারপর সামনের দিকে এগিয়ে যাবে। সো এখানে যখনই M2 এসে জমা হবে, আবার M1 চলা শুরু করবে, M1 এসে এখানে জমা হবে। আবার M2 না আসা অব্দি M1 এখান থেকে নড়বে না। M2 যখন আসবে তখনই আবার M1 চলা শুরু হবে, M1 এসে এখানে জমা হবে। আবার M2 যখন আসবে, স্টোর হবে, দেন হচ্ছে আবার ফরওয়ার্ড হয়ে M1 M2 এখানে এসে জমা হবে। সো এই টেকনিকটাকে বলা হয় স্টোর এন্ড ফরওয়ার্ড টেকনিক। অর্থাৎ স্টোর হচ্ছে পুরো সবগুলা মেসেজের পার্টগুলো এসে স্টোর হবে, যখন স্টোর হবে তখন এটা ফরওয়ার্ড হবে। ঠিক আছে, এভাবে মূলত মেসেজ সুইচিংটা কাজ করে। এখানে কি কি বলছে? সো আমরা দেখলাম যে এটা একটা স্টোর অ্যান্ড ফরওয়ার্ড মেকানিজম, এবং এখানে মেসেজটা ট্রান্সফার হয় কমপ্লিট ইউনিট আকারে। অর্থাৎ এখানে পার্ট বাই পার্ট আকারে ট্রান্সফার হয় না, কমপ্লিট ইউনিট আকারে ট্রান্সফার হয়, এবং ফরওয়ার্ড হয় স্টোর অ্যান্ড ফরওয়ার্ড মেকানিজমের মাধ্যমে। অর্থাৎ আমরা যা এখানে পড়ছি সেটাই এখানে লেখা আছে। ওকে। সো এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এটা স্ট্রিমিং মিডিয়া বা রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের জন্য সুইটেড একটা মিডিয়াম না, সুইটেড সুইচিং টেকনিক না। কারণ রিয়েল টাইম কমিউনিকেশন যখন আমরা করব, তখন কিন্তু কন্টিনিউয়াস আমার যে মেসেজের পার্টগুলো আছে এগুলো কিন্তু চলাচল করতে হবে। কিন্তু এখানে একজনের জন্য ওয়েট করে, ও আসলে তারপর আবার যায়। সো এটা কিন্তু রিয়েল টাইম কমিউনিকেশনের জন্য উপযুক্ত কোনো মাধ্যম না, উপযুক্ত কোনো সুইচিং না। সো এটাকে আমরা
রিয়েল টাইম কমিউনিকেশন ইউজ করতে পারবো না। তো এই তিনটা লাইন এবং স্টোরেজ ফরওয়ার্ড মেকানিজমের মাধ্যমে আসলে মেসেজ সুইচিংটা কাজ করে। ওকে, এরপর আমরা যাব আমাদের প্যাকেট সুইচিং এ। এন্ড সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বর্তমান সময়ে প্যাকেট সুইচিংটাই বেশি ইউজ করা হয়। এবং আমাদের যে ইন্টারনেট, আমরা সবাই জানি যে ইন্টারনেট ছাড়া আমরা আসলে চলতে পারি না। এই ইন্টারনেটটা মূলত একটা প্যাকেট সুইচ নেটওয়ার্ক, অর্থাৎ প্যাকেট সুইচিং নেটওয়ার্কের একটা উদাহরণ হচ্ছে ইন্টারনেট। সো এখানে কি হয়, এখানে হচ্ছে পুরা মেসেজটাকে অ্যাগেন ছোট ছোট পার্টে ভাগ করা হয়, যেগুলোকে আমরা একটু আগে বললাম যে চাঙ্কস, বাট এখানে এগুলাকে বলা হয় প্যাকেট। ঠিক আছে, এখানে প্রত্যেকটা পার্টকে এক একটা প্যাকেট বলা হয়। এখানে কয়টা প্যাকেট আছে? এখানে 5টা প্যাকেট আছে। সো পুরা মেসেজটাকে ছোট ছোট পার্ট বা চাঙ্কসে ভাগ করা হয়, যেটার নাম হচ্ছে প্যাকেট। এবং প্রত্যেকটা প্যাকেটকে আলাদা করে সেন্ড করা হয়। ইচ প্যাকেট ইজ সেন্ড ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ এই টেকনিকের মধ্যে আমরা প্রত্যেকটা প্যাকেটকে আলাদা করে সেন্ড করব। প্রত্যেকটা প্যাকেটের কাছে দুইটা ইনফরমেশন থাকবে। একটা হচ্ছে ওর সোর্স অ্যান্ড ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস থাকবে, আর একটা হচ্ছে ওর সিকোয়েন্স নাম্বার থাকবে। অর্থাৎ ধরেন এখানে 5টা প্যাকেট, প্রত্যেকটা প্যাকেটের কাছে দুইটা করে ইনফরমেশন থাকবে। একটা থাকবে ওর সোর্স আইপি, আর একটা থাকবে ওর ডেস্টিনেশন আইপি। সোর্স অ্যান্ড ডেস্টিনেশন আইপিও থাকবে, এবং ওর সিকোয়েন্স নাম্বারটা থাকবে। অর্থাৎ এই যে প্যাকেটটা আছে, এটা যে 5 নম্বর পজিশনে আছে, এই পজিশন নাম্বারটা ওর কাছে থাকবে। অর্থাৎ যখন আমি সেন্ড করব আর যখন কেউ এটা রিসিভ করবে, যাতে করে সেন্ডের সময় যে সিকোয়েন্সে ডেটাগুলো ছিল, মেসেজগুলো ছিল, সিকোয়েন্স নাম্বার অনুযায়ী যে মেসেজগুলো ছিল, রিসিভিং এন্ডেও যাতে একই সিকোয়েন্স নাম্বার অনুযায়ী মেসেজগুলো যায়, এটাকে মেনটেন করতে হবে। সেই জন্য সিকোয়েন্স নাম্বারটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে। তো সিকোয়েন্স নাম্বারটা কি হেল্প করবে? রিঅর্ডার করতে, অর্থাৎ রিসিভিং এন্ডে যখন আমরা এগুলাকে রিসিভ করব, যাতে রিঅর্ডার করতে পারি আমরা এগুলাকে, সেজন্য হচ্ছে সিকোয়েন্স নাম্বারটা দিয়ে দেওয়া হবে। মিসিং প্যাকেট যাতে কোনো কিছু ডিটেক্ট করতে পারি, অর্থাৎ কমিউনিকেশন আসার সময়, কমিউনিকেশন লিঙ্কে আসার সময় যাতে যদি কোনো প্যাকেট মিস হয়ে যায়, তো এই মিসিং প্যাকেটটাকে যাতে আমরা ডিটেক্ট করতে পারি, এই জন্য হচ্ছে সিকোয়েন্স নাম্বারটাকে দিয়ে দেওয়া হবে। এবং অ্যাকনলেজ পাঠাইতে সুবিধা হবে, অর্থাৎ আহ, যখন কেউ আমাকে ডেটা সেন্ড করে, আমি কিন্তু আবার ওকে অ্যাকনলেজ পাঠাইতে হয়, তাই না? সো অ্যাকনলেজটা আমি তখনই পাঠাইতে পারবো যখন আমি প্রত্যেকটা সিকোয়েন্স জানতে পারবো, প্রত্যেকটা সিকোয়েন্স অনুযায়ী এটাকে ইয়ে করতে পারবো, রিসিভ করতে পারবো। ঠিক আছে, তখনই আমরা কিন্তু অ্যাকনলেজ সিকোয়েন্স অনুযায়ী অ্যাকনলেজ পাঠাতে পারবো। সো এভাবে আর কি মূলত প্যাকেট সুইচিংটা কাজ করে। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্যাকেট সুইচিংকে কিন্তু আবার দুইটা ভাগে ভাগ করা হয়। এটা আমরা যখন আমাদের ক্লাসে দেখছিলাম যে প্যাকেট সুইচিং এর টাইপ কিন্তু আবার দুইটা। একটাকে বলা হয় ডেটাগ্রাম অ্যাপ্রোচ, আর একটার নাম হচ্ছে ভার্চুয়াল সার্কিট অ্যাপ্রোচ। সো ডেটাগ্রাম অ্যাপ্রোচ হচ্ছে একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে ভার্চুয়াল সার্কিট অ্যাপ্রোচ। সো আমরা দুইটা পার্টি দেখবো। প্যাকেট সুইচিং এর পুরো বিষয়টা হচ্ছে এরকম, আমি যদি সামারাইজ করি তাহলে পুরো মেসেজকে ছোট ছোট পার্টে ভাগ করে তারপর সেন্ড করা হয়। প্রত্যেকটা পার্টের কাছে ইনফরমেশন থাকবে দুইটা, একটা হচ্ছে সোর্স অ্যান্ড ডেস্টিনেশন আইপি থাকবে, আর একটা থাকবে হচ্ছে আপনাদের প্রত্যেকটা পার্টের সিকোয়েন্স নাম্বার থাকবে, অর্থাৎ ওরা কোন সিকোয়েন্সে ছিল সেই নাম্বারটা থাকবে। ওকে, এইটাই হচ্ছে প্যাকেট সুইচিং। এখন এটাকে আবার দুটা ভাগে ভাগ করা হয়। সো প্রথম ভাগটার নাম হচ্ছে ডেটাগ্রাম। সো ডেটাগ্রামের আমি যদি বলি ডেটাগ্রাম কি, সো এখানে ডেটাগ্রামের মধ্যে প্রত্যেকটা মেসেজকে আপনি যে ছোট ছোট পার্টে ভাগ করছেন, যেটার নাম দিয়েছিলেন আপনি প্যাকেট, ডেটাগ্রামে এগুলাকে বলা হয় ডেটাগ্রাম। অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি বা পার্টকে আমরা বলতে পারি ডেটাগ্রাম। অ্যান্ড ডেটাগ্রামের কাছে কি কি ইনফরমেশন থাকে? ওই যে ডেস্টিনেশনের ইনফরমেশন গুলো থাকবে, অর্থাৎ ডেটাগ্রাম মানে মেসেজ পার্ট গুলার কাছে আপনার সোর্স আর ডেস্টিনেশনের আইপি অ্যাড্রেস গুলো থাকবে। অ্যান্ড এই আরেকটা থাকবে হচ্ছে সিকোয়েন্স নাম্বার। অ্যান্ড ইন্টারমিডিয়েট যে ডিভাইস গুলো আছে, ওই ডিভাইস গুলা এই ইনফরমেশন গুলাকে ইউজ করে ডেটাগ্রাম গুলাকে সামনে সেন্ড করবে এবং রাইট ডিরেকশনে, রাইট ডেস্টিনেশনে ওদের হচ্ছে পৌঁছাইতে সহযোগিতা করবে। অর্থাৎ আমার যে ইন্টারমিডিয়েট যে ডিভাইসগুলো আছে, যেমন সুইচ, হাব, রাউটার, এরা কি করবে? ওই ডেটাগ্রাম থেকে ইনফরমেশনগুলো তারা নেবে, এবং এই ইনফরমেশনগুলোকে ইউজ করে তারা সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ডে যাতে আমার ডেটাগ্রামগুলো চলে যেতে পারে, এই কাজে সহযোগিতা করবে। এই জন্য তাদের নাম তো ইন্টারমিডিয়ারি ডিভাইস। সো এই পুরো অ্যাপ্রোচটা আমরা দেখবো, সমস্যা নাই। অ্যাপ্রোচের মধ্যে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেটা আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে
এই প্যাকেজ সুইচিং অ্যাপ্রোচের মধ্যে পাথ মানে রাস্তাটা ফিক্স না। অর্থাৎ কাইন্ড অফ এমন যে ধরেন এটা একটা রাস্তা, ঠিক আছে, এখানে রাস্তা আছে, and এই সাইডটা হচ্ছে সেন্ডিং এন্ড, এই সাইডটা হচ্ছে রিসিভিং এন্ড। এটা সেন্ডিং এন্ড, এটা রিসিভিং এন্ড। ধরেন আপনার কাছে চারটা প্যাকেট আছে, ঠিক আছে। চারটা প্যাকেটকে আমরা ডেডিকেটেড কোনো রাস্তা দিয়ে সেন্ড করতে পারবো না। এই প্যাকেট সুইচিং এর মধ্যে আপনি চারটা পার্টকে ছেড়ে দিবেন, ও ওর ইচ্ছা মতো যে রাস্তায় ও যাইতে সুবিধা, যেদিকে ও যাইতে ভালো লাগবে, প্রত্যেকটা প্যাকেট আলাদা আলাদা যাবে। যে যার মানে যেদিকে যাইতে ভালো লাগবে ওদিকে যাবে। বাট সবাই এই পয়েন্টে এসে মিলিত হবে, একটা পয়েন্টে এসে মিলিত হবে, দেন ওটা রিসিভিং এন্ডে যাবে। ওকে। এখানে কোনো ফিক্সড পাথ নাই, রাস্তা নাই, যাতে করে মেসেজ পার্টগুলো চলে যেতে পারে। আহ সো এটা তো বলছি ইন্টারমিডিয়েট নোটস মানে ইন্টারমিডিয়েট ডিভাইস গুলা ডিসিশন নেয় যে ওরা কোন দিকে যাবে। অবভিয়াসলি তারা তো সেট করে কোন দিকে যাইতে হবে, ঠিক আছে। এবং এই যে প্যাকেট সুইচিংটা, এটাকে কানেকশনলেস সুইচিং বলা হয়। কানেকশনলেস কেন? কারণ এখানে আসলে এই যে প্যাকেট গুলো আছে বা ডেটাগ্রাম গুলো আছে, এগুলা সুইচের সাথে কোনো ইন্টার কানেকশন নাই ওদের। এরা জাস্ট নিজেদের ইচ্ছা মতো বিভিন্ন রুটে যায়, বিভিন্ন রাস্তায় যায়, বাট সবাই একটা পয়েন্টে এসে মিলিত হয়, ঠিক আছে। সো এই জন্য এটাকে কানেকশনলেস সুইচিং বলা হয়। অর্থাৎ এখানে আগে কানেকশন তৈরি হয় না, এখানে ওরা নিজেদের ইচ্ছা মতো নিজেদের রাস্তা খুঁজে নেয়। ওকে, সমস্যা নেই। আমরা আগে এটাকে একটা এক্সাম্পল যদি দেখি, এই এক্সাম্পলের মধ্যে চারটা আমাদের এইদিকে সেন্ডিং এন্ড, এখানে দুইজন সেন্ডার আছে এবং দুইজন রিসিভার আছে। এ যে সেন্ডার আছে, এ সেন্ডারটা এক্স এর কাছে ডেটা সেন্ড করবে। ওকে। এন্ড যে মেসেজটা আছে, মেসেজকে চারটা পার্টে ভাগ করা হয়েছে। আমার এখানে চারটা পার্ট আছে, চারটা পার্টের সিকোয়েন্স অনুযায়ী বসানো আছে 4 3 2 1। তো সিকোয়েন্স অনুযায়ী এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। এন্ড এই যে স্ট্রাকচার গুলো, এগুলো হচ্ছে সুইচ, ঠিক আছে। এগুলো হচ্ছে নেটওয়ার্কের স্ট্রাকচার। সুইচ হতে পারে, হাব হতে পারে, বা রাউটার হতে পারে, ওকে, যে কোনো কিছু হতে পারে, সমস্যা নেই। তো ডেটাগ্রাম নেটওয়ার্কের মধ্যে যেটা করা হয়, এই চারটা পার্টকে এই নেটওয়ার্কের মধ্যে ছেড়ে দেওয়া হয়। কেউ ডেডিকেটেড কোনো রাস্তায় যাবে না, সবাই সবার মতো রাস্তা ডিসাইড করে নিতে পারবে। সো এদিকে 2 নম্বর আসছে, এদিকে 4 নম্বর পার্ট গেছে, এদিকে 3 আর 1 নম্বর পার্ট গেছে, আবার 1 নম্বরটা এদিকে আসছে, 3 নম্বরটা এদিকে গেছে, দেন 4 নম্বরটা আবার এদিকে আসছে, 1 নম্বরটা এদিক থেকে এদিকে আসছে, 2 নম্বরটা এখান থেকে এখানে আসছে। সবাই এসে এখানে জমা হয়েছে। এখানে জমা হয়েছে। তো প্রত্যেকটা ইন্টারমিডিয়ারি যে ডিভাইস গুলো আছে, এই যে পিঙ্ক কালারের যে ডিভাইস গুলা, এগুলো কিন্তু আমার ইন্টারমিডিয়ারি ডিভাইস। এই ইন্টারমিডিয়েট ডিভাইস গুলোর কাছে ইনফরমেশন আছে যে ওরা কোত্থেকে আসছে এবং কোথায় যাবে। এই ইনফরমেশন গুলো আগে তো আছে। And আরেকটা ইনফরমেশন যেটা আছে, আমি বলছিলাম যে ওদের সিকোয়েন্স নাম্বারটা আছে, সিকোয়েন্স নাম্বারটাকে মেনটেন করতে হবে। সিকোয়েন্স নাম্বার কিন্তু ওর কাছে আছে। তো এই সিকোয়েন্সটা কিন্তু রাইট না। সিকোয়েন্স কি? 4 3 2 1। এই সিকোয়েন্সটা কিন্তু মেনটেন করতে হবে, যে এই সিকোয়েন্সে যাতে আমার রিসিভ হয় ডেটাটা, সেটাকে আমি রিসিভারের কাছে যাতে আমি সেন্ড করতে পারি। সো এটাই হচ্ছে মূলত ডেটাগ্রাম অ্যাপ্রোচ, যেটাতে কোনো ডেডিকেটেড পাথ থাকে না। সবাই সবার ইচ্ছা মতো প্রত্যেকটা মেসেজ পার্ট তারা নিজেদের ইচ্ছা মতো যাবে, এন্ড গিয়ে রিসিভিং এন্ডে জমা হবে। ওকে, আশা করি এটা বুঝছি আমরা। এরপর আমরা দ্বিতীয় যে পার্টটা আছে, সেটাকে বলে ভার্চুয়াল সার্কিট অ্যাপ্রোচ। ভার্চুয়াল সার্কিট অ্যাপ্রোচ এটা কি, এটা কিভাবে কাজ করে? সো এখানে আহ, আমি উদাহরণ দিয়ে বুঝাই আগে। হ্যাঁ, আমি উদাহরণ দিয়ে বুঝাই টেক্সট বোঝানোর থেকে। সো এটা হচ্ছে ওভারঅল স্ট্রাকচারটা। এখানে একজন হোস্ট, দুইজন হোস্ট, তিনজন হোস্ট আছে। মানে আমি যদি বলি এভাবে যে এই সাইডে দুইজন সেন্ডার আছে, একজন রিসিভার আছে, ঠিক আছে। আর এগুলা গোল করে যে গোল শেপের মধ্যে যে ডিভাইস গুলো আছে, এগুলো হচ্ছে সবগুলো সুইচ। অ্যান্ড গোল শেপের মধ্যে যে ডিভাইস গুলো আছে, এগুলো হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইকুইপমেন্ট, আইএসপি। এগুলো আমরা পড়বো, আইএসপি ইকুইপমেন্ট কি, এগুলো আমরা পড়বো, সমস্যা নেই। আপাতত এটাকে না দেখলে হবে, মনে করেন যে এগুলো সবগুলো ইকুইপমেন্ট। সো এখানে কি হয়? সো হোস্ট 1 হোস্ট 2 এর কাছে ডেটা পাঠাবে। অ্যানোড চারটা প্যাকেট আছে, পুরো মেসেজ করে চারটা প্যাকেটে ভাগ করছে। ওকে। সো এখানে কিন্তু ডেটাগ্রাম বলা হয় না, ভার্চুয়াল সার্কিট সুইচিং এ প্রত্যেকটা পার্টকে প্যাকেটই বলা হয়, ঠিক আছে। সো চারটা পার্টে ভাগ করছে। এখন হোস্ট 1 যে হোস্ট 2 এর কাছে পাঠাবে, এই পাঠানোর আগে আগে তাদের মধ্যে একটা লিঙ্ক তৈরি হবে, এরকম একটা লিঙ্ক তৈরি হবে।
সেজন্য এটাকে কানেকশন বেসড সুইচিং বলা হয়। কিন্তু আমরা যখন ডেটাগ্রাম অ্যাপ্রোচে পড়ছি তখন কিন্তু কোনো লিঙ্ক তৈরি হতো না, ওরা নিজেদের ইচ্ছা মতো যাইতো। সেজন্য ওটাকে কানেকশন লেস সুইচিং বলা হয়। সো এখানে যখন আগে একটা লিঙ্ক তৈরি হবে, এরপরে কি করবে, প্রত্যেকটা যে সুইচ আছে না, প্রত্যেকটা সুইচ সুইচ এই লিঙ্কের মধ্যে প্রত্যেকটা যে সুইচ আছে তাদেরকে একটা নাম্বার সেট করে দেওয়া হবে, যেটাকে ভার্চুয়াল সার্কিট নাম্বার বলা হয়, ভিসিএন বলা হয়। সো এই সুইচগুলো যেহেতু প্রত্যেকে ভার্চুয়াল সার্কিট নাম্বার পাবে এবং তাদের কাছে এই যে প্যাকেটগুলার ইনফরমেশন আছে, যে আইপি ইনফরমেশন আছে সেন্ডিং এন্ড রিসিভিং এন্ডের অ্যান্ড কি সিকোয়েন্স নাম্বার আছে তাদের। এখন যখন তারা ভিসিএন বা ভার্চুয়াল সার্কিট নাম্বার পেয়ে যাবে, প্যাকেটগুলা তখন যাওয়া শুরু করবে। প্যাকেটগুলা সিরিয়ালি যাবে, এই রাস্তা দিয়েই যাবে, তাদের জন্য এটা ফিক্সড, ডেডিকেটেড পাথ ফিক্সড হয়ে গেছে, তাদেরকে অবশ্যই এই রাস্তা দিয়ে যাইতে হবে। তখন 1 2 3 4 এভাবে প্রত্যেকে হচ্ছে প্যাকেট আকারে এই রাস্তা দিয়ে যাওয়া শুরু করবে এবং রিসিভিং এন্ডে এসে জমা হবে। সো এই জন্য এটাকে ভার্চুয়াল সার্কিট সুইচিং বলা হয়, কারণ এখানে একটা কানেকশন তৈরি হয়, কানেকশন লিঙ্ক তৈরি হয়, যার ফলে ওই লিঙ্কের মধ্য দিয়ে ডেটাগুলো যায়। আর এখানে কি বলছে আমরা যদি একটু দেখি, তো ভার্চুয়াল সার্কিট অ্যাপ্রোচ বা সুইচিং হচ্ছে একটা কানেকশন ওরিয়েন্টেড সুইচিং, এবং এই সুইচিং এর ক্ষেত্রে পি প্ল্যান রুট হচ্ছে ফিক্স করা হয়, এবং মেসেজ পাঠানোর আগে একটা পি প্ল্যান একটা রুট ফিক্স করা হয়, যেটা আমরা অলরেডি দেখছি একটা রুট আগে থেকেই তৈরি হয়ে যায়। আচ্ছা, এখানে যে জিনিসটা সেটা হচ্ছে যে যখন হচ্ছে এ এর কাছে ডেটা পাঠাবে, ও হচ্ছে কল রিকোয়েস্ট পাঠাবে, যেটাকে কল রিকোয়েস্ট বলা হয়। ঠিক আছে, এ হচ্ছে ওর কাছে কি পাঠাবে, একটা কল রিকোয়েস্ট পাঠাবে। তখন হোস্ট টু হচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করবে, যেটাকে কল অ্যাকসেপ্ট বলা হয়। যখনই হোস্ট টু এটাকে অ্যাকসেপ্ট করবে, হোস্ট ওয়ান হচ্ছে লিঙ্ক তৈরি করবে এবং তারপর ডেটা পাঠানো শুরু করবে। এটা এখানে বলা আছে কল রিকোয়েস্ট অ্যান্ড কল অ্যাকসেপ্টের কথাটা। In this approach, the path is fixed for the duration of a logical connection. মানে যখন যতক্ষণ পর্যন্ত ডেটা যাবে পাথটা ফিক্স থাকবে এবং এই পাথ ছাড়া অন্য কোনো পাথে যাবে না। এটাই হচ্ছে ভার্চুয়াল সার্কিট অ্যাপ্রোচ। তো ওভারঅল আপনাদের মেসেজ সুইচিং, প্যাকেট সুইচিং, প্যাকেট সুইচিং এর দুইটা টাইপ, ডেটাগ্রাম অ্যাপ্রোচ অ্যান্ড ভার্চুয়াল সার্কিট অ্যাপ্রোচ। এগুলো হচ্ছে আপনারা খুব ভালো করে পড়বেন, এখান থেকে কিন্তু অবভিয়াসলি কোশ্চেন আসার পসিবিলিটি আছে। ঠিক আছে, ওকে। এবার আমরা আমাদের নেক্সট টপিকে যাই। সো আমরা সুইচিং সুইচিং টেকনিকটা কমপ্লিট করছি, টোটাল 3টা সুইচিং আমরা পড়ছি। তো সুইচিং টেকনিকটা অতটুকুই থাকবে। আমাদের নেক্সট যে টপিকটা আস্তে আস্তে সেটা হচ্ছে লেয়ারিং এ যাবে। নেটওয়ার্কিং এর লেয়ারিং খুব বেশি ইম্পর্টেন্ট একটা টপিক বলা যেতে পারে। সো লেয়ারিং সম্পর্কে আমরা পড়বো। অ্যান্ড আজকে আমরা লেয়ারিং এর কিছু ধারণা নিব, যে লেয়ারিং কি আর ওএসআই মডেল কাকে বলে, এগুলা সম্পর্কে একটা ধারণা নিব। একটু থিওরিটিক্যাল পড়া, বাট আমি ট্রাই করব যে বুঝানোর যে জিনিসটা আসলে কি। সো আমরা ফার্স্টে শুরু করি যে লেয়ারিং কি। ওয়েট, ওকে। সো লেয়ারিং কি, সো লেয়ারিংটা আসলে কেন দরকার? ধরেন আমাদের যে সিস্টেমটা আছে, সিস্টেমটা কি করে, সেন্ডিং আর রিসিভিং এন্ডের মধ্যে ডেটা পাঠায়, তাই না? সো ডেটা পাঠানো আগে তারা কি করে, মানে পুরো স্টেপটা যদি আমরা এভাবে বলি, যে সেন্ডিং আর রিসিভিং এন্ডের মধ্যে একটা নেটওয়ার্কিং লিংক তৈরি হয়। নেটওয়ার্কিং লিংক তৈরি হওয়ার পরে সেন্ডার থেকে রিসিভারের মধ্যে ডেটা যায়, আবার রিসিভার ওকে অ্যাকনলেজ করে। মানে এখানে কিন্তু অনেক অনেক কাজই হয়, অনেক কিছুই কিন্তু ঘটে সেন্ডিং আর রিসিভিং এন্ডের মধ্যে। তখন তাহলে আমরা যেটা করতে পারি, আমরা পুরা সিস্টেমটাকে যে কাজগুলো হয়, পুরো সিস্টেম বা ডিভাইসের মধ্যে যে কাজগুলো হয়, এগুলোকে যদি একসাথে না বলে আমরা এভাবে বলতে পারি যে প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা যদি আমরা লেয়ার করতে পারি। যেমন একটা লেয়ারে হচ্ছে নেটওয়ার্কিং তৈরি হবে, আরেকটা লেয়ারে হচ্ছে ডেটা পাঠাবে, আরেকটা লেয়ারে হচ্ছে অ্যাকনলেজ আসবে। এভাবে যদি প্রত্যেকটা কাজকে আমরা যদি লেয়ার অনুযায়ী ভাগ করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের সিস্টেমটা আরো বেশি মডুলার হবে এবং আরো সিস্টেমটা বেশি কনভেনিয়েন্ট হবে, মানে ইফিশিয়েন্ট হবে। তখন কি করবে, প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা কাজ করবে। এটা নেটওয়ার্ক নিয়ে কাজ করবে, এটা ডেটা নিয়ে কাজ করবে, এটা অ্যাকনলেজ নিয়ে কাজ করবে। তাহলে কিন্তু প্রত্যেকের কাজ কিন্তু আলাদা করে ডিফাইন করা হয়ে যাবে।
যদি কোনো ফল্ট হয়, যেমন নেটওয়ার্কিং এ যদি কোনো ফল্ট হয়, শুধু নেটওয়ার্কিং লেয়ারটাই কাজ করবে, ওটাই ফল্টটাকে সারানোর চেষ্টা করবে, অন্যান্য কাজগুলো স্টপ থাকবে না। সো এই জন্য মূলত লেয়ারিংটা করা হয় নেটওয়ার্কিং এর মধ্যে। সো এখানে আমাদের বলা আছে লেয়ারিং মিনস ডিকম্পোজিং দি প্রবলেম ইনটু মোর ম্যানেজেবল কম্পোনেন্ট, অর্থাৎ পুরো সিস্টেমটাকে আমরা আরো মোর ম্যানেজেবল কম্পোনেন্টে ভাগ করতে পারি লেয়ারিং এর মাধ্যমে। এন্ড এটা একটা মডুলার ডিজাইন দেয়। মডুলার ডিজাইন মানে কনভেনিয়েন্ট ডিজাইনের কথা বলা হয়েছে। এন্ড এটা ইজি টু ট্রাবল শুট, মানে হচ্ছে প্রত্যেকটা লেয়ার যেহেতু আলাদা আলাদা কাজ করে, সো আমরা ট্রাবল শুটিং বা ইরোর ডিটেকশনটা আমাদের জন্য ইজি হবে এই ক্ষেত্রে। ওকে। প্রোটোকলস কি নেটওয়ার্কিং এ? প্রোটোকলস জিনিসটা হচ্ছে আমরা অলরেডি কিন্তু দেখছি যে প্রোটোকলস হচ্ছে কিছু সেট অফ রুলস, যেটা হচ্ছে ডেটা কমিউনিকেশনে হেল্প করে। সো প্রত্যেকটা কমিউনিকেশনের সিস্টেমের মধ্যে কিছু রুলস থাকে, যেগুলো ওই কমিউনিকেশন সিস্টেমের প্রত্যেকটা ডিভাইসকে, কম্পোনেন্টকে মেনে চলতে হয়, যেগুলোকে প্রোটোকল বলা হয়। তো এখন প্রোটোকল যেহেতু প্রত্যেকটা পুরো সিস্টেমের মধ্যেই কাজ করে, তাহলে আমার যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ারের মধ্যেও কিন্তু প্রোটোকলটা কাজ করতে হবে। সো প্রোটোকল ইন নেটওয়ার্কিং এখানে বুঝাইছে যে প্রত্যেকটা লেয়ার অবশ্যই প্রোটোকল মেনে চলতে হবে ডেটা কমিউনিকেশনের জন্য। আমাদের লেয়ার্ড আর্কিটেকচার মূলত দুই প্রকার। একটা হচ্ছে ওএসআই রেফারেন্স মডেল, আর একটা হচ্ছে TCP/IP মডেল। আমরা আমাদের মূলত নেটওয়ার্কিং এর যে মেইন ফান্ডামেন্টাল যে টপিক, সেটা কিন্তু এখন শুরু হচ্ছে। আগের যেগুলো আমরা পড়ছি ওগুলো কিন্তু আসলে বেসিক পড়ছি, মানে চ্যাপ্টার শুরু করার আগে যে বেসিক পড়া লাগে না ওগুলো পড়ছি। নেটওয়ার্কিং এর মেইন জিনিসে কিন্তু আমরা আস্তে আস্তে ঢুকতেছি। সো লেয়ার্ড আর্কিটেকচারে ওএসআই রেফারেন্স মডেল থাকে এবং TCP/IP মডেল থাকে, দুইটা মডেল থাকে। সো আমরা আজকে জাস্ট ওএসআই মডেল সম্পর্কে একটু আলোচনা করব, আর নেক্সট ক্লাসে আমরা আমাদের যে অফলাইন হোক বা অনলাইন হোক সেখানে হচ্ছে আমরা TCP/IP মডেল সম্পর্কে আলোচনা করব। তাহলে ওএসআই মডেলটা কি? ওএসআই মডেল হচ্ছে, এটা ফুল মিনিং হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। ওএসআই ফুল মিনিং হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। সো এটা একটা মডেল যেটা ইউজ করা হয় আন্ডারস্ট্যান্ডিং এন্ড ডিজাইনিং এর জন্য কোন একটা নেটওয়ার্ক আর্কিটেকচারে। অর্থাৎ আমি যদি এভাবে বলি, কোন একটা নেটওয়ার্ক আর্কিটেকচার কিভাবে কাজ করবে এটা বোঝার জন্য এবং পুরো নেটওয়ার্কিং আর্কিটেকচারটা ডিজাইন করার জন্য অবশ্যই কোন একটা রেফারেন্স দরকার, কোন একটা রেফারেন্স মডেল দরকার। এই ওএসআই মডেলটাই সেই কাজ করে। আমাদের অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ওএসআই মডেলটা আসলে কোনো ইমপ্লিমেন্টেড মডেল না, এটা জাস্ট একটা রেফারেন্স মডেল, এবং এটা একটা গাইডলাইনের মতো কাজ করে। যে এটা একটা গাইডলাইন বুকের মতো কাজ করে, যে এই 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 লেয়ারটা এভাবে করলে ভালো হবে, এই লেয়ারটা এভাবে করলে খারাপ হবে, এরকম একটা গাইডলাইনের মতো কাজ করে। সো ওএসআই যে মডেলটা, এটা মূলত ইউজ করা হয় নেটওয়ার্কের আর্কিটেকচার ডিজাইন করতে এবং আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ইউজ করা হয়, যাতে করে আমার সিস্টেমটা ফ্লেক্সিবল হয়, রোবাস্ট হয় এবং ইন্টারঅপারেবল হয়। সো ইন্টারঅপারেবল মানে কি? ফ্লেক্সিবল তো আমরা জানি, রোবাস্টও জানি, দুইটা অর্থ আমরা জানি। ইন্টারঅপারেবল মানে কি? ইন্টারঅপারেবল মানে হচ্ছে, ফর এক্সাম্পল, সেন্ডার হচ্ছে উইন্ডোজ সিস্টেম ইউজ করতেছে আর রিসিভার হচ্ছে লিনাক্স সিস্টেম ইউজ করতেছে। সো সেন্ডার থেকে রিসিভারে যখন ডেটা কমিউনিকেশন লিঙ্ক তৈরি হবে, অর্থাৎ তারা যখন ডেটা কমিউনিকেট করবে, তারা যাতে ইফিসিয়েন্টলি ডেটা কমিউনিকেট করতে পারে, যদিও তাদের অপারেটিং সিস্টেম আলাদা, বা তাদের কমিউনিকেশনের মধ্যে যাতে কোনো বাধা সৃষ্টি না হয়, এটাকে বলা হয় ইন্টার অপারেবল সিস্টেম। এটা ডেভেলপ করছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস ফর অর্গানাইজেশন, ISO, তারা এটা তৈরি করছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই ওএসআই মডেলটা আসলে কোনো প্রোটোকল না। প্রোটোকল মানে হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন, তাই না? সো ওএসআইটা কিন্তু কোনো প্রোটোকল না, এটা জাস্ট একটা গাইডলাইন যেটা ইউজ করে আমাদের নেটওয়ার্ক আর্কিটেকচারটা তৈরি করা হয়, এবং এটাকে ওএসআই রেফারেন্স মডেল বলা হয়। এই ওএসআই মডেলটা পারপোজ কি? এই ওএসআই মডেলটা পারপস হচ্ছে আহ, দেখানো যে কিভাবে আমাদের কমিউনিকেশন লিঙ্কগুলো তৈরি হয়। উম, মানে আমাদের যে সিস্টেমের মধ্যে, আমাদের কমিউনিকেশন সিস্টেমের মধ্যে হার্ডওয়্যার সফটওয়্যার সিস্টেম থাকে। এই হার্ডওয়্যার এবং সফটওয়্যার সিস্টেমে কোনো রূপ পরিবর্তন না করে কিভাবে ইফিশিয়েন্টলি আমরা আমাদের কমিউনিকেশন লিঙ্ক তৈরি করতে পারি, সেটা মূলত এই ওএসআই মডেলের মাধ্যমে দেখানো যাইতে পারে। এগেন আমি যদি উদাহরণ হিসাবে বলি, এই সেন্ডারের রিসিভার এন্ডের অপারেটিং সিস্টেম যদি আলাদা হয়, একজন যদি উইন্ডোজ নিয়ে কাজ করে ফর এক্সাম্পল, আরেকজন হচ্ছে লিনাক্স নিয়ে কাজ করে, তারা যখন কমিউনিকেশন লিঙ্কস তৈরি করে,
এই কমিউনিকেশন তৈরি হওয়ার জন্য আমাদের হার্ডওয়্যার আর সফটওয়্যার কোনোরূপ পরিবর্তন না করে ইফিশিয়েন্টলি যখন আমরা একটা কমিউনিকেশন লিঙ্ক তৈরি করতে পারবো তাদের মধ্যে, এবং কিভাবে করব এটা মূলত ওএসআই মডেলের মাধ্যমে আমরা জানতে পারবো। মানে আমরা একটা গাইডলাইন পাবো যে ইফিশিয়েন্টলি কিভাবে তাদের মধ্যে আমরা লিঙ্ক তৈরি করতে পারবো। সো ওএসআই মডেল ওয়াজ নেভার ফুলি ইমপ্লিমেন্টেড। অবশ্যই এটা কোনো মডেল না, এটা জাস্ট নাম হচ্ছে ওএসআই মডেল, এটা আসলে কোনো মডেল না, এটা একটা জাস্ট একটা গাইডলাইন যেটার মাধ্যমে আমরা আসলে কোনো আর্কিটেকচার তৈরি করতে পারবো। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা কোনো ইমপ্লিমেন্টেড কোনো মডেল না, এটা জাস্ট একটা গাইডলাইন। সো এটাই আসলে ওএসআই বা ওপেন সিস্টেম ইন্টারকানেকশন, এটার ব্যাখ্যা। আমরা নেক্সট ক্লাসে টিসিপি আইপি যে আমাদের মডেলটা আছে সেটা সম্পর্কে দেখব, এবং ওএসআই মডেলে আরো ব্যাখ্যা আছে, এটা আরো ব্রড আমাদের পড়াশোনা আছে। তো সেটা হচ্ছে আমরা পড়বো আমাদের নেক্সট ক্লাসে। ঠিক আছে, আজকে এতটুকুই থাক। আসসালামু আলাইকুম সবাইকে।